দ্য বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 এর ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে প্রিয় দর্শক আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ফরহাদুদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনি কি জানেন বাংলাদেশে একটি সমুদ্রগামী জাহাজ পরিচালনার জন্য কী কী আইনি ধাপ পার করতে হয়? আজ আমরা আলোচনা করব বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সের তৃতীয় অধ্যায় নিয়ে, যেখানে জাহাজের রেজিস্ট্রেশন, জাতীয়তা এবং মালিকানা পরিবর্তনের বিস্তারিত নিয়ম বলা হয়েছে। যারা এই সেক্টরে কাজ করেন বা করেছেন বা করছেন বা স্টুডেন্টস, তাদের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের জন্য এই আইন প্রযোজ্য? আসলে 15 টনের বেশি ও ইঞ্জিন চালিত সকল সমুদ্রগামী জাহাজের জন্য এটি বাধ্যতামূলক। তাহলে প্রিয় দর্শক, তাহলে চলুন জেনে নেই। সব জাহাজের জন্য এই রেজিস্ট্রেশন নয়। যে জাহাজগুলো 15 টনের বেশি এবং যেগুলোতে ইঞ্জিন আছে, অর্থাৎ মেকানিক্যাল যে প্রপালশন আছে, সেগুলোকেই কিন্তু অবশ্যই এই আইনের আওতায় রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্টার্ড হতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো জাহাজকে বাংলাদেশি জাহাজ হিসাবে গণ্য করা হবে না। এমনকি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না দেখাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে জাহাজটি আটকও করা যেতে পারে। আইনে কিন্তু সেই বিধানটা রয়েছে। প্রিয় দর্শক, রেজিস্টার এবং রেজিস্টার বুক যেটা আমরা বলি, চট্টগ্রাম যে পোর্ট আছে, প্রধান পোর্ট অফ রেজিস্ট্রি, ডিজি শিপিং হলেন রেজিস্ট্রার জেনারেল হবেন এখানে। বাংলাদেশে শিপ রেজিস্ট্রির প্রধান যে কেন্দ্র সেটা হলো চট্টগ্রাম। তবে সরকার চাইলে অন্য পোর্টকেও কিন্তু অনুমতি দিতে পারে। এখানে একটি রেজিস্টার বুক থাকে। মনে রাখবেন, একটি জাহাজের মালিক সর্বোচ্চ 10 জন হতে পারে ব্যক্তিগতভাবে। তবে কোনো কোম্পানি নিজের নামেও কিন্তু মালিক হতে পারে। আর যৌথ যে মালিকানা, সেটা থাকলে কিন্তু তাদের একজনকে প্রতিনিধি হিসাবে ধরা হয়। যৌথ মালিকানা থাকলে তাদের একজনকে প্রতিনিধি হিসেবে ধরা হবে। আর রেজিস্ট্রেশনের আগে যা যা করতে হবে প্রিয় দর্শক, তাহলে চলুন একটু জেনে নিই আমাদের সুবিধার্থে। যেটা সার্ভে করতে হয়, যেমন টনস মেজারমেন্ট এবং মার্কিং, এটা করতে হবে। আবেদন করার পর সরকার অনুমোদিত যে সার্ভেয়ার আছেন, সেটা দিয়ে জাহাজটিকে কিন্তু পরীক্ষা বা সার্ভে করাতে হবে। তারা জাহাজের ওজন এবং আকার এগুলো নিশ্চিত করে একটি সার্টিফিকেট দেবেন। এরপর জাহাজের নাম এবং অন্যান্য যে তথ্য আছে সেগুলো স্থায়ীভাবে জাহাজে লিখে দিতে হবে, যেটাকে বলা হয় মার্কিং। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই মার্ক মুছে ফেলে বা পরিবর্তন করে, তবে তাকে কিন্তু 20,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। প্রিয় দর্শক, মালিকানা ঘোষণা এবং প্রমাণপত্র সম্পর্কে আমরা যদি একটু বলি, আলোচনা করি, যে ডিক্লারেশন অফ ওনারশিপ অ্যান্ড বিল্ডার্স যে সার্টিফিকেট, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের সময় আপনাকে হলফনামা দিতে হবে যে আপনি প্রকৃত মালিক। জাহাজটি কোথায় তৈরি হয়েছে তার প্রমাণ বা বিল্ডার্স সার্টিফিকেট দেখাতে হবে। যদি বিদেশ থেকে কেনা হয়, তবে কিন্তু ক্রয়ের দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ সেল জমা দিতে হবে। সরকার যদি আপনার মালিকানা নিয়ে সন্দেহ করতেই পারে, তবে 30 দিনের নোটিশ দিয়ে আপনার কাছে কিন্তু একটা প্রমাণ চাইতে পারেন। প্রিয় দর্শক, সার্টিফিকেট এবং এর ব্যবহারটা কী, এটা একটু আমরা জেনে নিই। সার্টিফিকেট অফ রেজিস্ট্রি এবং এর হেফাজত। আর আরেকটা হচ্ছে যে রেজিস্ট্রেশন যদি শেষ হয়, তাহলে আপনি পাবেন সার্টিফিকেট অফ রেজিস্ট্রি, এটা আপনাকে দিবে। এটি শুধুমাত্র জাহাজের বৈধ চলাচলের জন্য ব্যবহৃত হবে। এটি অন্য কোথাও বন্ধক রাখা যাবে না। যদি সার্টিফিকেট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তবে রেজিস্ট্রারকে জানিয়ে নতুন বা প্রফেশনাল সার্টিফিকেট নিতে হবে। মালিক বা মাস্টারের যদি কোনো পরিবর্তন হয়, তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটে তা এন্ডোর্স বা লিখে নিতে হবে। প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে মালিকানা বদল, বন্ধক এবং অপরাধ যদি সংঘটিত হয়, তাহলে কি হবে? আসলে জাহাজ রূপান্তর হয়ে যায়, কনভার্সন, বিক্রি এবং মর্গেজ যদি হয়, ডিজি শিপিংয়ের অনুমতি ছাড়া জাহাজের ধরন পরিবর্তন বা বড় কোনো মডিফিকেশান করা দণ্ডনীয় অপরাধ। এটা 3 বছরের জেল বা 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে যদি এরকম কেউ করে। প্রিয় দর্শক, এটা জেনে রাখা উচিত। আবার আপনি যদি জাহাজ বিক্রি করেন বা কারো কাছে বন্ধক রাখেন, তবে তা অবশ্যই রেজিস্ট্রারকে জানাতে হবে। এটাও একটা ম্যান্ডেটরি প্রভিশন এবং রেজিস্ট্রার বুকে
এন্ট্রি করতে হবে। মর্গেজ বা বন্ধক থাকলেও কিন্তু ব্যাংকের চেয়ে জাহাজ পরিচালনায় মালিকেরই অগ্রাধিকার বেশি থাকে, এগুলি খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক। যে আমরা যে মর্গেজের কথা বলি, মর্গেজের সুরক্ষা এবং দেউলিয়ার যে অবস্থা, সেটা সম্পর্কে প্রিয় দর্শক একটু আমরা আলোচনা করি। যেটাকে আমরা ইনসলভেন্সি বলি বা দেউলিয়া হলে মর্গেজের কি হয় সেটা একটু জেনে নিই প্রিয় দর্শক। সেকশন 44-এ যেটা আছে, একটি বিশাল সুরক্ষা দেয় ঋণদাতাদের। এই সেকশনটি, যদি কোনো জাহাজের মালিক জাহাজটি বন্ধক রাখার পর দেউলিয়া হয়ে যান, তবে সেই বন্ধকৃত যে রেজিস্টার্ড মর্গেজ আছে বাতিল হবে না। সাধারণ পাওনাদার যারা আছে, পাওনাদারদের চেয়ে যার কাছে জাহাজটি বন্ধক রাখা আছে তিনি অগ্রাধিকার পাবেন। এটি হচ্ছে আইনের স্বতঃসিদ্ধ নিয়ম। অর্থাৎ মালিক দেউলিয়া হলেও বন্ধক রাখা যে ব্যক্তি আছে, ব্যক্তির পাওনা আগে সুদ হবে, তারপরে সাধারণ অন্য পাওনাদাররা এখান থেকে যদি পায় সেটা নিতে পারে। বন্ধক হস্তান্তর এবং উত্তরাধিকার সম্পর্কিত যে বিধানটা আছে সেটা কি বলা আছে মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে। প্রিয় দর্শক, আমরা জানি যে ট্রান্সফার অ্যান্ড ট্রান্সমিশন অফ মর্গেজ, আপনি চাইলে আপনার জাহাজের বন্ধক বা মর্গেজ অন্য কারো কাছে কিন্তু হস্তান্তর করতে পারেন। একে বলা হয় ট্রান্সফার অফ মর্গেজ। এটি অবশ্যই রেজিস্টার বুকে এন্ট্রি করতে হবে। আবার যদি মর্গেজ গ্রহীতা মারা যান, তবে তার উত্তরাধিকারীরা আইন অনুযায়ী সেই বন্ধকের মালিক হবেন। এটা বলা আছে কিন্তু সেকশন 46 অফ দ্য মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983। ঠিক যেভাবে মালিকানা হস্তান্তর হয় সেভাবে হবে। জাহাজের নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কঠোর কিছু নিয়ম আছে, এগুলো একটু জেনে নেই প্রিয় দর্শক। কেন নাম পরিবর্তন করা যায় না? রেজিস্টার বুকে যে নাম আছে সেই নাম ছাড়া অন্য কোনো নামে জাহাজকে ডাকা যাবে না। আপনি চাইলেই রং দিয়ে নতুন নাম লিখে ফেলতে পারবেন না। যদি কেউ এই নিয়ম ভাঙে তবে তাকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে এবং জাহাজটি কিন্তু আমরা এটাকে আটকে দিতে পারি, মানে আটকে দেওয়া যাবে। নাম পরিবর্তন করতে হলে সরকারের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে, এটাও একটা বিধান কিন্তু আছে। নাম পরিবর্তন করা যাবে, নির্ধারিত একটা পদ্ধতি আছে, যেমন তেমনভাবেই কিন্তু করা যাবে না। জাহাজের পরিবর্তন এবং নতুন রেজিস্ট্রেশন সেটা সম্পর্কে প্রিয় দর্শক একটু আলোচনা করা দরকার। রেজিস্ট্রি অফ আপনার অল্টারেশনস অ্যান্ড রেজিস্ট্রেশন, যেটা রিনিউ যেটাকে আমরা বলি। ধরুন আপনি জাহাজের ইঞ্জিন বদলে ফেললেন বা জাহাজের ওজন, যেটাকে আমরা টনেজ, পরিবর্তন করলেন। এখন কি আগের সার্টিফিকেট চলবে? না, উত্তর হচ্ছে স্পষ্টভাবেই না। ধারা 48 অনুযায়ী আমরা যদি দেখি যে জাহাজ পরিবর্তন করার 3 দিনের মধ্যে রেজিস্ট্রারকে জানাতে হবে। রেজিস্ট্রার চাইলে আপনার পুরনো সার্টিফিকেটে পরিবর্তন লিখে দিবেন বা এন্ডোর্স করবেন, অথবা আপনাকে বলবেন যে জাহাজটি নতুন করে রেজিস্ট্রেশন করতে, অর্থাৎ রেজিস্টার এ নিউ। যদি আপনি সময় মতো আবেদন না করেন তবে 50,000 টাকা জরিমানা এবং প্রতিদিন যদি দেরি হওয়ার জন্য 1,000 টাকা করে কিন্তু আপনাকে অতিরিক্ত জরিমানা গুনতে হবে। প্রিয় দর্শক, পরিত্যক্ত জাহাজের পুনরায় রেজিস্ট্রেশন করা দরকার আছে কি না সেটা প্রশ্ন আসতে পারে। তাহলে এটা সম্পর্কে বিধানটা কী আছে জেনে নিই প্রিয় দর্শক। রেজিস্ট্রেশন অফ অ্যাবান্ডন্ট শিপস, আমরা যেটা জানি সেটা, যদি কোনো জাহাজ পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয় এবং তার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায়, তবে সেটি চাইলেই কিন্তু আবার চালানো যাবে না। পুনরায় রেজিস্ট্রেশন করার আগে এইটার সরকারি সার্ভেয়ার দিয়ে জাহাজটিকে আবার সার্ভে করে নিতে হবে, পরীক্ষা করাতে হবে। সার্ভেয়ার যদি সার্টিফিকেট দেন যে জাহাজটি সাগরে চলবে বা সাগরে চলার উপযোগী, তাহলে সেটা সিওরডি হবে, তবে সেটি আবার রেজিস্টার্ড হতে পারবে, এছাড়া নয়। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা শিখলাম এবং জানলাম যে কিভাবে মর্গেজ সুরক্ষা পায়, নাম পরিবর্তনের নিয়ম, জাহাজ মডিফাই করলে কী করণীয়। আসলে এই আইনের এই খুঁটিনাটি বিষয়গুলো জানলে আসলে আমরা আর বড় ধরনের আইনি জটিলতা এবং জরিমানা থেকে বাঁচতে পারি। আইন মেনে চললে ব্যবসা সহজ হয়। আশা করি জাহাজের রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। তবে এই সংক্রান্ত কোনো যদি সম্পূরক প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্টে জানালে আমরা কিন্তু পরবর্তীতে রেসপন্স করব ইনশাল্লাহ। আর এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয়জনকে এই আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং নিজে দুর্নীতিমুক্ত থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।